মা, তুমি গরম ভাতে পানি দিলে কেন? আর দেখো না, এখানে ভাতের চেয়ে পানি বেশি। এখন তো এগুলো পান্তা ভাত হয়ে গেছে, খাবো কিভাবে? মা রে, শোন না, বাসায় তো চাল নেই। পাশের বাসার ভাবির থেকে 1 পোয়া চাল ধার নিচ্ছি। আজকে কষ্ট করে খেয়ে নে, কাল তোকে গরম ভাত আর ডাল দিয়ে ভাত দেবো। আমি জানি মা কালকে তার কথা রাখতে পারবে না, কারণ পেট ভরে গরম ভাত খাওয়ানোর মতন সামর্থ্য আমার মায়ের নেই। আমার আরও 2 ভাই বোন আছে। ছোট ভাই মায়ের বুকের দুধ পায় না, তাই তাকে আলগা খাওয়াতে হয়। আমার মায়ের সেই ক্ষমতা নেই যে আমার ভাইকে দুধ কিনে খাওয়াবে। ময়দা পানি দিয়ে তার মধ্যে হালকা লবণ দিয়ে পাতলা করে রান্না করে ভাইকে খাওয়াতে হয়। বাবা তো থেকেও নেই, মাঝে মাঝে আসে আবার চলে যায়। অভাব যেন আমাদের পিছুই ছাড়ে না। নিজে যে কিছু করব তার ক্ষমতাও নেই, কারণ ছোট মানুষ। তারপরে আবার মেয়েকে কে কাজ দেবে? 2 দিন আগে পাশের বাসার চাচি আমাকে দিয়ে অনেক কাজ করায় তার বাসায়, পরে আমার জন্য ভাত দেয়। বাসায় এনে ভাই বোনকে নিয়ে খাই। মা আমার কোথায় না কোথায় জানি গিয়ে পড়ে আছে। বাবা ছেড়ে গেলেও মা ছেড়ে যায়নি। রাতে মা খেতে ডাকছে, কিরে, তোরা খেতে আসবি না? আর কতক্ষণ বসে থাকবো খাবার নিয়ে? আমি আর বোন গেলাম খেতে। আজকে মা আলু সিদ্ধ করেছে, আর আমাকে বলছে, আজকে খেয়ে দেখ, অনেক মজা, একবার খেলে বারবার খেতে চাইবি। কথাটা বলার সময় খেয়াল করলাম মায়ের চোখের পানি টলমল করছে। আলু সিদ্ধ গলা দিয়ে নামছে না। তারপরেও মাকে বললাম, মা, অনেক মজার হয়েছে খেতে। রাতে ঘুম আসে না। খিদে থাকলে কার ঘুম আসবে? হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি, মা, ভাই বোন একসাথে বসে আছি। পুরো ঘরে ছিদ্র হয়ে গেছে, পানি পড়ছে। এইভাবে রাত কেটে গেল। সকালে উঠে দেখি মা পাশে নেই। মাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। ভাই খুব কান্নাকাটি করছে। এমন সময় মা এলো। মাকে বললাম, মা, ভাই খুব কান্না করছে, খিদা লাগছে, কিছু থাকলে দাও মা। তোরা সব গিয়ে তোর বাপের কাছে যা, আমার না হয় মরতে পারিস না? এত জ্বালা সহ্য হয় না। বাপের তো খোঁজ নাই, আর আমারে দিয়ে গেছে বোঝা কতগুলো। ভাইকে কোলে নিয়ে পুকুর পাড়ে গিয়ে বসলাম। মায়ের আর দোষ কি? যার বাবা সন্তানের দায়িত্ব নেওয়ার ভয়ে চলে যায়, তাদের তো মানুষের লাথি উচটা খাইতেই হইব। বিকেলে খিদা সহ্য করতে না পেরে 1 ঘন্টা হেঁটে ফুপুর বাসায় গেলাম। ফুপা বলেছে আপদগুলো আবার আসছে, কুকুরের বাচ্চার মতন খাবারের জন্য। মানুষ হয়ে মানুষকে কুকুরের বাচ্চা বলছে আমার ফুপা। কিন্তু আমার ফুপু কোনো প্রতিবাদ করেনি। অসহায়ভাবে তাকিয়েছিলাম ফুপুর দিকে। যদি একবার বলে, মা তোরা ভিতরে আয়। অনেকক্ষণ বাহিরে বসেছিলাম আমরা 3 ভাই বোন। পরে আমার ফুপু কিছু পান্তা ভাত দিয়ে যায় খাওয়ার জন্য। আমার ফুপা সাথে সাথে বলে ফেলে, রাস্তার কুকুরদের খাবার না দিয়ে আমাদের গরুগুলাকে দিলে হতো না? পান্তা ভাতগুলো খাওয়া শেষ করে বাসায় যাওয়ার সময় ফুপুর দিকে তাকিয়েছিলাম। যদি আর একটু ভাত দিত, তাহলে আমার মাকে না খেয়ে থাকতে হতো না। কিন্তু বলার সাহস হয়নি। সেদিন বাসায় এসে মাকে বলেছিলাম, মা গো, যদি কোনোদিন সুখ কেনা যায়, তাহলে একদিন আমি তোমাকে সুখ কিনে দেব, তুমি মিলিয়ে নিও মা। আমি একদিন তোমাকে অনেক সুখ কিনে দেব। নানার বাড়িতে থাকি। নানি এমন ব্যবহার করে যেন তাদের ওপর আমরা বোঝা। মাঝে মাঝে খুব ইচ্ছে করে বাবাকে বলতে, আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু সেই সুযোগ কই? দুনিয়ায় সকল বাবারা নাকি ভালো হয়, কিন্তু আমার বাবা এমন কেন হলো? তার সন্তানেরা মানুষের দরজায় দরজায় ঘোরে, আর সে কি শহরে গিয়ে তাদের খোঁজ নেয় না? আজ তার অবহেলার জন্য তার ভাই বোনেরা কি ব্যবহার করছে আমাদের সাথে। রাত হয়ে গিয়েছে, এখনো খাবারের ব্যবস্থা হয়নি। সেদিন নানিকে দেখেছিলাম কাঁঠালের বীজগুলো শোকাতে। সেদিন থেকে কিছু বীজ চুরি করে নিয়ে এসে ভেজে খেয়ে ঘুমিয়ে পড়ি সবাই। সকাল হতে না হতেই নানির চিল্লানিতে পুরো এলাকার মানুষ এক জায়গায়। সেদিন নানি ভুলে গিয়েছিল আমার মা তারই মেয়ে। এতটা অপমান করেছে, আমার মা মুখ লুকিয়েই কেঁদেছে। শীতকাল হওয়ার কারণে আমার মামা আমাদের একটা খাট কিনে দিয়েছে। আমার ভাইয়ের নিউমোনিয়ায় ঠান্ডা লাগলে গত মাসে একবার হঠাৎ অসুস্থ হয়ে যায়। পরে টাকার জন্য কার কাছে যায়নি মা, কেউ একটা টাকা দিয়েও সাহায্য করেনি। পরে মা সুদের ওপরে টাকা নিয়ে ভাইয়ের চিকিৎসা করে। মামা বাড়ি এসে জানতে পারে, তখন খাট কিনে দেয়। বলে, বুবু, ওদের মাটিতে রাখিস না, ওদের তো কোনো দোষ নেই, তাও এত অভাব এত কষ্ট ওদের পেতে হচ্ছে। সামান্য কাঁঠালের বীজ নেওয়ার জন্য আমার নানি অনেক কথা শোনায়। বলে,
চোর জন্ম দিয়েছে, শিক্ষা দিতে পারেনি। তারপর একটা জিনিস নিয়ে কথা শোনাচ্ছিল। সেদিন বলেছিল, আমার ছেলের টাকায় কেনা খাটে ঘুমাস, তোর লজ্জা করে না? সেদিন অপমানে আমার মা ঘুমন্ত ভাই বোনকে টেনে বিছানা থেকে উঠিয়ে আমার নানিকে খাট বের করে দেয়। আমার মায়ের সে কি কান্না! দুপুরে পাওনাদার এসে হাজির। সুদের টাকা তাকে আজকেই দিতে হবে, কিন্তু মায়ের হাতে 1 টাকাও নেই। অনেক বুঝিয়েও যেন বোঝে না। পরে মা বলে বিকেলে গিয়ে সুদের টাকা দিয়ে আসবে, কিন্তু কোথায় পাবে টাকা? মা আর 3 ভাই বোন মিলে চলে গেলাম দাদির বাড়ি। নামেই মাত্র দাদির বাড়ি। সেখানে আমার মেজো চাচা আর ছোট ফুপু থাকে, কিন্তু এখানে আমরাও থাকতাম। কিন্তু আমার বাবা ঠিক মতন টাকা দিতে না পারায় আমার ফুপু আর চাচারা বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার মা ফুপুকে গিয়ে বলল, বুবু, রিপন অসুস্থ হওয়ার সময় সুদের ওপরে টাকা নিয়েছিলাম, আজকে আসছিল, দিতে পারিনি। বিকেলে না দিলে মান সম্মান থাকবে না বুবু, কিছু টাকা ধার দেন না। রিপন আমার ছোট ভাইয়ের নাম। আমি রূপা আর নূপুর আমার ছোট বোন। কিন্তু আমার মুখের ওপর ফুপু বলে দেন, তোদের আবার মান সম্মান? কত বেটা ছেলে যে তোর গায়ে হাত দিয়েছে তার ঠিক আছে নাকি? অথচ তার নিজের স্বামী আমার মায়ের ওপর কুনজর দিয়েছিল, যার জন্য আমার বাবা তাকে মেরেছিল। আজ সব ভুলে গেছে। তারপরেও আমার মাকে বলে বাড়ির সব কাজ করতে যাওয়ার সময় দেখা যাবে কিছু দেওয়া যায় কিনা। মা আমার সারা দিন সব কাজ করে। ধান সিদ্ধ, ধান শেখানো, সেগুলো গোছানো, রান্না বান্না, ঘর মোছা, সব কাজ করায়। আমাকে দিয়ে তার পা টিপিয়ে নেয়। আমার বোন নূপুর আমার পাশে বসে সব দেখে। যাওয়ার সময় আমার ফুপু 20 টাকা আর 1 কেজি চাল দিয়ে বলে, আজকের মতন যাও, কালকে আবার আসিও, দেখি সাহায্য করতে পারি নাকি। সেই চালগুলো আমার মা বাসা অবধি নিতে পারেনি। 25 টাকা কেজিতে চাল বিক্রি করে সেই 20 টাকা আর 25 টাকা মিলিয়ে সুদের টাকা দিয়ে আসি। বিকেলে জানতে পারলাম আমার বাবা কল দিয়েছে। তাড়াতাড়ি ছুটে গেলাম কথা বলার জন্য। এমন সময় দেখি আশেপাশের সব বাড়ির মানুষ আমাদের বাড়িতে ভিড় জমিয়েছে। আজ 6 মাস যে মানুষটা তার পরিবারের খোঁজ নেয় না, আজ তার খোঁজ পাওয়া গেছে। সবাই বলল, আগে রূপাকে দাও। মেয়েদের প্রতি বাবার এক অন্যরকম টান থাকে। ফোন ধরি বলতে লাগলাম, আব্বু, আমি তোমার রূপা। আব্বু, তুমি আসো না কেন? আব্বু, তুমি ভালো আছো? সেদিন আমার আব্বু আমার সাথে ভালো ব্যবহার করেনি, ভালো করে কথা বলেনি। আমি কত কেঁদে কেঁদে বললাম, আমরা তো তোমার সন্তান, তাহলে আমাদের সাথে এমন কেন করছো? যদি তুমি সত্যি আমাদের ভালোবাসতে, আমাদের এত কষ্ট করতে হতো না। তুমি বলো তো বাবা, আমরা কি সত্যি কেউ হই না? সেদিন বাবা আমার মুখের ওপর বলেছিল, না, তোরা আমার কেউ না। আমার চোখের পানি দেখে সেদিন সবাই কেঁদেছে, শুধু আমার বাবা ছাড়া। এমন সময় আমার মা মোবাইলটা নিয়ে কথা বলতে শুরু করলো। কি গো তুমি, আমার মেয়ের সাথে এইভাবে কথা বললে কেন? আমার বাবা মুখের ওপর বলে দিল, তোমাদের জন্য কোথাও গিয়ে শান্তি নেই। এইসব ঝামেলা আমাকে কেন সহ্য করতে হবে? তোমার সন্তানদের তুমি সামলাও। আমার মা বলেছিল, একটা কথা সত্যি করে বলো তো, আমরা কি তোমার জীবনে আছি নাকি মরে গেছি? বাবা তখন বলেছিল, তোমরা মরে গেছো। আর কিছু বলার আগেই ফোনটা কেটে দিয়েছিল বাবা। সেদিন বাবা নামে মানুষটার ওপর একরকম অভিমান জমে গিয়েছিল। যে বয়সে আমার বাবার কোলে থাকার কথা, সেই বয়সে কেন আমরা মানুষের অপমান সহ্য করি? এত কিছুর পরেও মা তো আমাদের ছেড়ে যায়নি। আমাদের ছোট্ট মাথায় কত কত চিন্তা এসে পাহাড় সমান ভিড় জমায়। রাতের 11টা বাজে। হঠাৎ দরজায় শব্দ। মা তাড়াতাড়ি দরজা খুলে দেয়। আমির আঙ্কেল এক প্রকার চোরের মতন আমাদের ঘরে আসে। আমি তখনও ঘুমাইনি। তাকে দেখে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এই একটা মানুষ, যে মানুষটা আশা মানে আমাদের পেট ভরে খেতে পারা। আমিন আঙ্কেল আমার বাবার বন্ধু। বলা যায় একেবারে ছোটবেলা থেকে তার একসাথে মানুষ। এই একটা মানুষ আছে যে আমাদের খোঁজ খবর রাখে, আমাদের জন্য খাবার নিয়ে এসছে। আম্মুকে বলেছে, ভাবি ওদের ডাকেন, বাচ্চাগুলো না খেয়ে ঘুমিয়ে গেছে মনে হয়। আর আমার ভাইয়ের জন্য দুধ আর চিনি নিয়ে এসছেন। যাওয়ার সময় কিছু টাকা আমার মায়ের হাতে দিয়ে বলে যান, ভাবি, বাচ্চাগুলোরে কষ্ট দিও না, দেখবেন একদিন অনেক বড় হয়ে আপনাকে আর কোনো কষ্ট পেতেই দেবে না। আমার মা আমাদের তাড়াতাড়ি ডেকে দেন। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আবারও ঘুমিয়ে যাই। সকালবেলা একজন মহিলা এসে আমার মাকে বলে, রূপার মা, আলু তুলতে যাবি? গেলে মজুরিও পাবি, সাথে যদি কিছু আলু দেয় বাচ্চাদের খেতেও দিতে পারবি। বাড়িতে বসে থাকলে কি আর টাকা আসে? মা এক কথায় রাজি হয়ে যায়। যাওয়ার সময় আমাকে বলে যায়, রিপনকে দুধ গরম করে খাইয়ে দিস, আমি এসে তোদের রান্না করে খাওয়াবো। সকাল 10টা বাজে। পাশের বাড়ির দাদি আমাকে বলে, নাতনি, আমার মাথায় পাকা চুল বেছে দে তো, যদি ভালো মতো পারিস তাহলে আজকে তোকে ভাত দিব খেতে।
আমিও অনেক সময় নিয়ে তার মাথায় পাকা চুল বাঁধতে লাগলাম। কাজ শেষে তিনি আমাকে এক প্লেট ভাত আর এক টুকরো মাছ, কিছু ঝোল খেতে দেয়। আমি আর ছোট বোন ভাতগুলো ভাগ করে খাই। সন্ধ্যা হয়ে গেল, মা বাসায় আসছে। মা আজকে আমাদের জন্য ডিম আর আলুর সাথে চালও নিয়ে এসছে। আজকে আমরা সবাই খুশি, গরম গরম ভাত আর ডিম খাবো। আম্মু অনেক মজা করে রান্না করে। রাতে আমরা খেতে বসি একসাথে। খাওয়া শুরু হতে না হতেই বাহিরে অনেক বাতাস শুরু হয়ে যায়। আমাদের ঘরটা নড়তে থাকে। খাওয়া বাদ দিয়ে মা আমাদেরকে বুকে জড়িয়ে ধরে রাখে। মনের মধ্যে ভয়, এইবার বুঝি শেষ সম্বল এই টিনের ঘরটাও বুঝি উড়ে যাবে। এমন সময় বাহির থেকে একজন ডাক দিচ্ছিল, রূপার মা, ও রূপার মা, দরজা খোলেন তো, বাসায় যাওয়ার সময় বাতাস শুরু হয়ে গেছে, একটু আপনার ঘরে বসবো। বাতাস থেমে গেলে আবারও চলে যাব। দরজা খুলে দেখলাম উনি এলাকার দোকানদার, সম্পর্কে আমার মায়ের দাদা হন। ঘরে ঢুকে আমার মা আর উনি দুজনে মিলে আমাদের ঘরের দুইটা বাঁশ হাতে দিয়ে ধরে রাখছে। এরকম বাতাস আগে কখনো হয়নি। 1 ঘন্টা পর বাতাস থামলে তিনি চলে যান। সকালে উঠে দেখি পুরো গ্রাম ফাঁকা, অনেক ঘর নেই, সব উড়ে গেছে কালকে রাতের বাতাসে। আমার নানির ঘরটাও নেই। ওপরওয়ালা আমাদের এই ছোট্ট সম্বলটা কেড়ে নেননি। আজকে মায়ের সাথে আমি কাজে এসেছি। আমার মতন অনেক ছেলে মেয়ে এসছে, সবাই আলু কুড়াতে আসছি। ছোট্ট ছোট্ট যেসব মেয়ে আলু বাদে পড়ে আছে ওগুলো সবাই খুঁজে নিতে পারে। আমি আজ খুঁজতেছি আলু। হঠাৎ দেখলাম একটা কানের দুল, তাও আবার সোনার। আলুর মাঠে সোনার দুল। আমি ভাবতে লাগলাম এটা দিয়ে কি করব। এদিকে যার আলুর বাগান তার বউয়ের কানের দুল হারিয়ে গেছে। একজন আমার হাতে কানের দুল দেখে হাত থেকে নিয়ে বলে, আমি পেয়েছি, রূপার কাছে ছিল। আমার থেকে দুল নিয়ে চলে গেলেন। সবাই বলছিল মেয়েটাকে 1-2 কেজি আলু দিলে কি হতো, কিন্তু বড় লোকদের ব্যাপার, তাদের মন বোঝা কঠিন। দুপুরে আমিন আঙ্কেল আমাদের বাসায় আসে। একটা প্যাকেট দিয়ে বলে, ভাবি, এগুলো রান্না করে বাচ্চাদের দিও। দেওয়ার সময় পাশের বাসার মামি দেখে নিয়েছিল। সেই থেকে পুরো গ্রাম ছড়িয়ে গেল, রূপার মা পরকিয়া করে অমুকের সাথে। স্বামী কি আর এমনি গেছে, এমন চরিত্রের মহিলা দেখে স্বামী চলে গেছে। এই কথা পুরো গ্রাম আমাদেরকে ছিছি করা শুরু করে দিয়েছিল। সে কি লজ্জা! আমি দেখেছিলাম আমার মাকে কান্না করতে। একটা সময় আম্মু বলে ফেলেছিল, মা রে, আমার সাথে তোরা মরতে পারবি? মা রে, আমি কিছু করি নাই। সেদিন এই ছোট্ট আমি মাকে বলেছিলাম, মা, সৃষ্টিকর্তা আমাদের একটা ব্যবস্থা করে দেবেন, খাওয়ার ভাগ্য আমাদের হয়নি। যখন খেতে না পেয়ে খালি পেটে ঘুমিয়েছি, সেদিন ওই পাশের বাড়ির মহিলা দেখতে আসেনি। সেদিন মুড়ি ভাজার সময় আমার ছোট্ট ভাইটা দাঁড়িয়েছিল, তার হাতে 2 মুঠো মুড়ি ওঠেনি আমার ভাইয়ের জন্য। আর আজ আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলছে। আমার ছোট্ট মনে সেদিন যে ঘৃণা জমেছিল, তার ক্ষোভ আমি আজও ভুলতে পারিনি। আমি দেখেছি আমার মাকে কিভাবে লজ্জায় মুখ ঢাকতে। সেদিন রাতে হঠাৎ ঘুম ভাঙলে দেখতে পাই ফ্যানের সাথে দড়ি বাঁধা আর আম্মু মাটিতে বসে আছে। আমি ঘুম থেকে উঠে আম্মুর পাশে গিয়ে বসার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি পারলাম না তোদের ছেড়ে যেতে। আমি নিজের কিছু করে ফেললে তোদের যে না খেয়ে মরতে হবে। মায়েরা পারে না সন্তানদের কষ্ট দিতে। আমিও তোদের ছেড়ে যাব না। তোদের মানুষ করার দায়িত্ব আমার। যা কিছু হয়ে যাক, আমি তোদের হাত ছাড়ব না। সেদিন রাতে মা আর আমার ঘুমায়নি। মায়ের পাশে আমিই বসেছিলাম। সেদিনের পর থেকে আমিন আঙ্কেল আর আসেননি আমাদের বাসায়। কথায় আছে না, কপাল পোড়া মানুষের কপাল পোড়াই থাকে। না হয় যার বাবা আছে সে কেন এত কষ্ট করবে। আমার মনে পড়ে বাবা সেদিন বাড়ি থেকে যাওয়ার সময় বলেছিল, আমি শহরে গেলে টাকা ইনকাম করে তোদের পাঠাবো, কোনো অভাব থাকবে না তোদের। সেদিন খুব বিশ্বাস হয়েছিল, হয়তো সুখকে আমরাও ছুঁয়ে দেখব। কিন্তু কই, সুখ তো দূরের কথা, ভাতটাও পেট ভরে খেতে পারি না। মা যেখানে কাজে যেত সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। ঘরে এসে আম্মু আমাকে বলে, এখন কি করে চলবে আমাদের মা? তুই একটা কাজ কর, তোর ফুপুর বাসায় যা। সেখানে গেলে যদি তোর ফুপু কিছু দেয় তাহলে একবেলা খেতে হলেও পারবো। হাজার হলেও তোরা তার ভাইয়ের ছেলে মেয়ে। যাওয়ার সময় আম্মু একটা কাঁঠাল পেড়ে দেয় গাছ থেকে, বলে এটা নিয়ে যা। আমি মাকে বলেছিলাম নানি জানতে পারলে আবারও অশান্তি করবে। মা বলেছিল, এত কাঁঠাল তোর নানি বুঝবে না। দুপুরে যখন তার বাড়িতে গেলাম তখন দেখি আমার ফুপাতো ভাই বোনেরা গরম গরম ভাত আর মাছ দিয়ে ভাত খাচ্ছিল। আমাকে দেখে আমার ফুপু কিছু না বললেও ফুপা বলে ফেলেছিল, খাবারের গন্ধ পেয়ে চলে আসছে। কথাটা বলে ঘর থেকে চলে যায়। আমার ফুপাতো ভাই বোনেরা বলে, একটা খেলা খেলবি? আমি বললাম, কি খেলা? আমাকে বলে, যদি তুই আমাদের গরম ভাতগুলো হাত দিয়ে মেখে দিতে পারিস তাহলে তোকে একবার একবার খেতে দেব।
আমিও ভাত পাওয়ার খুশিতে গরম ভাতে হাত দিয়ে ফেলি। ভাতগুলো মেখে দেওয়ার পরে আমার হাত সেদিন সারা দিন জ্বলেছে, কিন্তু কাউকে বলিনি। তারপরেও তারা তাদের কথা রেখেছে। তিনজনে তিনবার 3 মুঠো ভাত আমাকে দিয়েছিল। বাসায় যাওয়ার আগে ফুপুকে বললাম, ফুপু আমি যাচ্ছি। ফুপু পিছন থেকে ডেকে বলেছিল, কালকে তোর মাকে বলিস আসতে, আর একটা ব্যাগ রাখা আছে, যাওয়ার সময় নিয়ে যাস। আমিও ব্যাগটার সাথে নিয়ে খুশি মনে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আম্মু আর আমি ব্যাগটা খুলে দেখি সেখানে কিছু লাউ শাক, আলু আর চাল রাখা আছে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে শুতে যাব, এমন সময় নানি এসে জিজ্ঞাসা করে গাছের কাঁঠাল একটা কই। নানি নাকি গাছে থাকা অবস্থায় ওটা বিক্রি করে দিয়েছে, কালকে দিয়ে আসতে হবে। আম্মু ভয়ে ভয়ে বলে, মা আমি তো এটা ওর ফুপুর বাড়িতে দিয়ে আসছি। কথাটা শুনেই নানি যেন আম্মুর গায়ে হাত তুলবে এমন অবস্থা। বলে, কালকেই যেন আমরা বাড়ি ছেড়ে চলে যাই, আমাদের মতন আপদ যেন এই বাড়িতে না থাকে। পরের দিন সকাল হতে না হতেই খবর আসে আমার বাবাকে পাওয়া গেছে। সে নাকি আমাদের কাছে আসার সময় রাস্তায় ছিনতাইকারী ধরে তাকে অজ্ঞান করে সব কিছু নিয়ে যায়। পরে কিছু লোক তাকে পেয়ে বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমাদের বাসায় তিনি আসেননি, তার বোনের বাসায় আসছে। পরে খবর পেয়ে আমি রিপন, নূপুর আর আম্মু গেলাম তার কাছে। আব্বু ঘুমাচ্ছিল। আমার ফুপু বলে তাকে বিরক্ত না করতাম। আমরা আর তাকে কিছু বলিনি। দুপুরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমাদের বাসায় চলে আসি। অদ্ভুতভাবে লক্ষ্য করলাম আমার বাবার সামনে সবাই আমাদেরকে যেভাবে যত্ন করতে লাগলো, আমি তো অবাক। আমাদের সাথে এত কিছু হয়ে গেছে বললে জীবনেও আব্বু বিশ্বাস করবে না। বাড়িতে আসার পর আমার নানি পুরোই বদলে গেল, তার মতন ভালো মানুষ আর নাই। আমার খুব অবাক লাগছিল, কিন্তু কিছু করার নেই। 7 দিন আব্বু আমাদের কাছে ছিল, কিন্তু 7 দিন আমার মা ধার করে চালিয়েছে, আবারও আগের মতন। যাওয়ার সময় বলে গেছে তোদের জন্য টাকা পাঠাবো। সেদিন কি আর জানতো কিছু মানুষ কখনোই বদলানো নয়? আসল রূপ সবার বেরিয়ে এলো। মানুষ কতটা খারাপ হতে পারে। আমার ভাইয়ের জন্য দুধ রান্না করার জন্য জমানো কিছু শুকনো পাতা জ্বালিয়েছিল বলে আমার নানি পরদিন সব কাঠ পাতা বিক্রি করে দিয়েছিল। কিছু জিনিস কখনোই ভোলার নয়। আমার ছোট চাচার বিয়েতে যখন সব ভাই বোন একসাথে খেতে বসেছিল, তখন আমার ফুপু তার ছেলে মেয়ের প্লেটে মাছের ডিম তুলে দেয়, আর আমার বোন নূপুরকে দেয় ভাজি দিয়ে ভাত খেতে। বোন আমার মাছের ডিম খাবে, আমার ফুপু মুখের ওপর বলে দেয়, জিভা এত লম্বা কেন, যা দিয়েছি তা খা, আর না হলে চলে যা, বাড়তি ঝামেলা। সেদিন গলা দিয়ে আমার খাবার নামেনি। বোন আমার না খেয়ে ঘুমিয়ে গেছে। আমি ভুলি নাই, সবাই ভালো, দিন শেষে আমরাই খারাপ, কারণ আমাদের টাকা নেই। বিয়েতে সবার জন্য কাপড় দিতে পারলেও আমার চাচার হাতে আমার ছোট্ট ভাইয়ের জন্য একটা জামা ওঠেনি। সবাই জামা গায়ে দিয়ে যখন বলছিল চাচা দিয়েছে, তখন আমরা পুরাতন জামা কাপড় পরেছিলাম। এই ছিল কপাল। সেদিন বিয়েতে আমিন আঙ্কেলের সাথে দেখা। আঙ্কেল আমাকে বলে, তোমার মা কোথায়? আমি যখন বলি কাজ করছে, তখন তিনি আম্মুর সাথে কথা বলতে গিয়েছেন। সবার সামনে কথা বলেও আমার চাচি ঠেস মেরে বলে, না জানি ছেলেটা কার হাতের, এই মহিলার যা চরিত্র। ভাতের জন্য আমার মায়ের চরিত্র নিয়ে কথা বলা আমার চাচি কোনোদিনও একবেলা ভাত দিয়ে বলেনি যে পেট ভরে খা। কেউ ভাত দেবে না, কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি করবে। আমার চাচা তার বইয়ের জন্য 40,000 টাকার জিনিস কিনলেও বাকিদের জন্য ভালো ভালো শাড়ি কিনে আনে, আর আমার মাকে দেয় সস্তায় কেনা একটা শাড়ি। সেদিন বুঝেছিলাম টাকা থাকা খুব দরকার। বিয়ের ঝামেলা শেষে আমরা নিজের বাড়িতে চলে আসি। পরে শুনতে পাই আমরা চলে আসায় তারা খুশি হয়েছিল। আমার ভাই হঠাৎ অসুস্থ হয়ে যায়, কিন্তু হাতে টাকা নেই, চিকিৎসা হবে কিভাবে? আমার মামা তার টাকা একজনের কাছে জমা রেখে শহরে গেছে কাজে, কারণ আমার নানিকে আমার মামা বিশ্বাস করে না। যার কাছে টাকা রেখে গেছে তার কাছে টাকা চাইতে গেলে সে দেবে না বলে জানিয়ে দিয়েছে। মামা নাকি বলে গেছে কেউ টাকা চাইলে না দেওয়ার জন্য। আমার ভাইয়ের অবস্থা দেখে একজন অনেক বলে তার কাছ থেকে কিছু টাকা নিয়ে দেয়। আমার মামা পরে কিছু বলেনি। আমার মামা অনেক ভালো একটা মানুষ, আমার মাকে অনেক দেখতে পারে। সে তার সাধ্য মতো চেষ্টা করে আমাদের সাহায্য করতে। আমার মামা ভ্যান নিয়ে কাজে যাওয়ার সময় আমরা যদি দাঁড়াই তাহলে নাকি তার ইনকাম ভালো হয়, তাই আমাদেরকে বলে আমি যখন বাইরে যাব তোরা আমার সামনে থাকবি। আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার নানি এটা পছন্দ করে না। সেদিন আমার মামার টাকাটা না হলে তাকে সুস্থই করা যেত না। আজ তার জন্যই আমার ভাই এখনো সুস্থ আছে। আমার ভাইয়ের কিছু হলে আমার মাকে বাঁচানোই যেত না।
আমার ভাই বোন অল্প দিনের ছোট বড়। আমার ভাই পেটে আসছে, আমার মা বুঝতে পারেনি। অনেক কেঁদেছে আমার মা, শুধু চেয়েছিল এইবার একটা ছেলে হোক। আমার মনে আছে, আমার ভাই যখন পেটে, তখন আমার মায়ের পা ফুলে গিয়েছিল, পা ফেটে ফেটে পানি পড়ছিল। আমার ভাইয়ের পেট নিয়ে আমার মা কত বেলা না খেয়ে থেকেছে। অনেক কষ্টে আমার ভাইটা দুনিয়ায় এসছে। যেদিন হয়েছে, অনেকে বলেছিল সে নাকি মরা হয়েছে। আমার মায়ের সে কি কান্না! কিন্তু সে পরে সুস্থ হয়। আমার দাদি খোঁজ পাঠায় আমাদের নিয়ে শহরে যাবে। শহরে আমার একটা চাচি আর একটা চাচা থাকে। আমার বাবা নাকি সেখানেই আছে তাদের কাছে। দাদিকে যখন ফোন করে বলে আমাদের কিছু ধার আছে, তখন আমার দাদি একটা লোক আর কিছু টাকা পাঠায়, যাতে করে আমাদের শহরে নিয়ে যেতে পারি। সেই দিনটা আসলো। আজ আমরা শহরে চলে আসছি। এই গ্রাম আমাদের ছিল না। থাকলে এই গ্রাম আমাদের ছাড়তে হতো না। আমি, নূপুর, রিপন আর আম্মু গাড়িতে বসে আছি। হঠাৎ করেই আমিন আঙ্কেল এসে আম্মুর হাতে একটা প্যাকেট দেয় আর বলে, ভাবি, আমাকে মাফ করে দিয়েন। আমার জন্য আপনার চরিত্রে দাগ লেগেছে। কিন্তু শহরে না গেলে হয় না? ওদের বাবা যদি ওখানে কিছু করে, আমরা তো জানতেও পারবো না। আম্মু শুধু বলেছিল, ভাইজান দোয়া করেন, বাকি জীবন যেন সুন্দর হয়। আমিন আঙ্কেল সেদিন চলে যাওয়ার সময় খেয়াল করেছিলাম তার চোখের পানি জলজল করছিল। আমার খুব মায়া হচ্ছিল। এই মানুষটার উপকারের শোধ এই জীবনে দিতে পারবো না। উনি যাওয়ার পর প্যাকেট খুলে দেখি সেখানে কিছু লিচু আর আপেল দেওয়া ছিল। খুব অবাক লাগছিল। আঙ্কেল ভুলে যায়নি যে আমি লিচু পছন্দ করি। একটু পর গাড়ি ছেড়ে দেয়। আমি চেয়ে থাকি আমার গ্রামের দিকে আর স্বপ্ন দেখি যে গ্রামে আমি ছাড়ছি সেই গ্রামেই আমি ফিরবো। কিন্তু নতুন স্বপ্ন আর এক নতুন গল্পের আশা নিয়ে গ্রাম ছাড়ছি। ভিতরে এক বুক আক্ষেপ রূপার। একদিন ঠিক ফিরবে এই গ্রামে, কিন্তু সেদিন বড় হয়ে সবকিছুর জবাব দেবে রূপা। সেই ইচ্ছা আর আক্ষেপ মিলিয়ে রূপার চোখ ভিজে যায়। একটা সুন্দর দিনের স্বপ্ন দেখে রূপা। 3 বেলা পেট ভরে ভাত খাবে, স্কুলে পড়বে, তার মাকে নতুন শাড়ি কিনে দেবে, তার বাবা ফিরে আসবে, একদিন সব সুন্দর হবে। আর না খেয়ে থাকবে না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে রূপা। ঘুম ভাঙতেই বুঝতে পারি আমি আমার গ্রাম ছেড়ে বহু দূর চলে এসেছি। তাকিয়ে থাকি শুধু রাস্তার দিকে, যেন পরিচিত পরিবেশটা ছেড়ে অচেনা পরিবেশে আমি পাড়ি দিয়েছি শুধু স্বপ্ন পূরণের আশায়। আমি জানি না আমার এই স্বপ্নও আজ সত্যি হবে কিনা, আদেও কি আমার স্বপ্ন পূরণ হবে কিনা আমি জানি না। তাও একটা স্বপ্ন দেখি, একটা সুন্দর সকালের, একটা সুন্দর দিনের। কথাগুলো ভাবতে ভাবতে আমি সত্যিই আজ চলে এসেছি শহরে। শহরের মাটিতে পা দিতেই ভিতরে কেমন একটা অনুভূতি হতে লাগলো। আমি সেদিনই বুঝে গিয়েছিলাম আমার স্বপ্ন এখানেই সত্যি হবে। এখানেই আমি অভাবকে জয় করব। এখানেই আমি সব কিছু করতে পারবো। গাড়ি থেকে নামতেই দেখি আমার বাবা দাঁড়িয়ে আছে আমাদেরকে নেয়ার জন্য। খুবই অবাক লাগলো। এই প্রথম হয়তো বাবাকে এইভাবে দেখলাম। বাবাকে সাথে নিয়ে চলে গেলাম দাদির বাসায়। সেখানে গিয়ে চলতে থাকে আমাদের নতুন দিন। আমার চাচি একজনকে বলেছিল যে আমরা আসায় তার মেয়ে ঠিক মতন খেতে পারছিল না, যার কারণে তার মেয়ে শুকিয়ে যাচ্ছে দিন দিন। যাকে বলেছিল সে আমার মাকে কথাটা এসে বলে। কথাটা শুনে আমার মা আর সহ্য করতে পারেনি। আমার মা সাথে সাথে বাবাকে বলে দেয় যে একটা ঘর ভাড়া নিতে, সে যেমনই হোক। অনেক খোঁজাখুঁজির পরে একটা ঘর পেয়েছে, যে ঘরের এখনো চারিদিকে বেড়া ওঠেনি। কিন্তু তারপরেও আমার মাকে বলেছে যেমন করেই হোক শুধু রাত কাটানোর জন্য হলেও একটা মাথার ওপরে ছাদ দরকার। আমরা চলে আসছি সেখানে, কিন্তু থাকার মতন কোনো কিছুই না নিয়ে। কিছু কিভাবে শুরু করব এখানে আমাদের নতুন জীবন? মায়ের চিন্তা, কিন্তু বাবার উনি চিন্তায় পড়েছিল যে এখানে নিয়ে এসছে, এখন তো বিপদে পড়ে গেলে আমাদেরকে নিয়ে। বাবা দিনমজুরের কাজ শুরু করে দেন। মা আমার অন্যের বাসায় কাজ করতে শুরু করে। মা সকালে বের হতো, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেত। আমরা 3 ভাই বোন ছোট মানুষ। রাস্তার দিকে চেয়ে থাকতাম কখন মা আসবে, কখন রান্না হবে আর কখন খাবো। বাবা তো সেই সকালে বেরিয়ে পড়তো আর তার কোনো খোঁজ খবরই ছিল না। তার যে ছোট ছোট 3টে সন্তান আছে ভুলেই গিয়েছিল। যে টাকা ইনকাম করতো দিন শেষে তার জুয়া খেলে উড়িয়ে দিত। অন্যের বাসা থেকে যা পেতো না তাই আমাদের খাইয়ে দিত। রাতে ঠিক মতন ঘুমানো হতো না। বাবা মায়ের প্রচুর অশান্তি, মারধর, ঝগড়া, অশান্তিতেই দিন যাচ্ছিল। এখানে আমাদের নতুন একটা বান্ধবী হয়। তার নাম ছিল রুমি। রুমি তখন ক্লাস 3তে পড়ে। রুমি আমার বোন আর রুমি দুজন মিলে বুদ্ধি করে আমাকে ক্লাস 1-এ ভর্তি করে দিল। আমিও তাদের সাথে স্কুল যাওয়া শুরু করে দিলাম আমার পড়াশোনা। এখনো মনে পড়ে প্রথম দিন আমি না খেয়ে স্কুলে গেছিলাম। দুপুরে এসে ভাতে পাইনি। আমার মা রাত দিন মানুষের বাসায় কাজ করে আমাদেরকে খাইয়েছে, পড়িয়েছে, ঘর ভাড়া দিয়েছে। কিন্তু আমার বাবা জুয়া খেলে টাকা নষ্ট করেছে। এমন কত গিয়েছে, আমার বাবা আমার মায়ের গায়ে হাত তুলেছে। কিন্তু কিছুই করার ক্ষমতা ছিল না আমার হাতে।
আমি ছোট্ট, আমার দু হাত দিয়ে আমি কী বা করতে পারতাম। একদিন খেতে বসেছিলাম, এমন সময় বাবা রুমে এসে মাকে বলে তাকে কিছু টাকা দেওয়ার জন্য। আম্মুর কাছে টাকা না থাকায় সে দেয়নি। ভাতের পাতিলটা আচার মেরেছিল আমার আব্বু। আমার মায়ের সে কি কান্না! তোদের খাওয়ানোর জন্যই তো আজ আমরা শহরবাসী। সবাই আসে একটু বিলাসিতা দেখানোর জন্য, আর আমি এসছি একটু সুখের জন্য। সুখ বলতে কি খুঁজি আমরা? বিলাসিতা বাড়ি না গাড়ি চেয়েছি? 3 বেলা ভাত, এটাই তো চেয়েছি। এখন বুঝি বাবা ছিল না, তাও তো ভালো ছিলাম। একবেলা খেয়ে থাকতাম, তাও তো অশান্তি ছিল না। কিন্তু এখন তো তার থেকেও বেশি অশান্তি। অন্যের বাসায় কাজ করতে করতে আমার মায়ের হাতে ঘা হয়ে গিয়েছিল। মাঝে মাঝে আমরা দাদির এখানে বেড়াতে যেতাম, কিন্তু আমাদের চাচি আমাদেরকে দেখলেই মুখটা কালো করে রাখতো। মনে হতো আমরা তার কত কিছু নিয়ে চলে এসেছি। মাঝে মাঝে আমার দাদি আমাদেরকে লুকিয়ে খেতে দিত। এভাবেই চলছিল অভাব, অনটন, অশান্তি। দেখতে দেখতে আমি 4র্থ শ্রেণীতে উঠে গেলাম। আমার ভাই রিপন আর বোন নুপুরটা অনেক বড় হয়েছে। জীবনের বাস্তবতার খুব কাছ থেকে দেখেছি আমি। তারপর স্বপ্ন দেখি জীবনে একটা কিছু করার। যখন আমি 6ষ্ঠ শ্রেণীতে উঠে যাই, আমার বাবা একটা রিলেশনে জড়িয়ে যায়, যাকে বলি আমরা পরকীয়া। পরে সেই মহিলাটাকে বিয়ে করে নেয়, আমাদের কাছে যাতায়াত বন্ধ করে দেয়। আমাদের সঙ্গে আর তার কথা হয় না, দেখা হয় না। আমি সেই ছোট্ট রূপা কত বড় হয়ে গেছি। ছোট ছোট বাচ্চাদের পড়ানো শুরু করেছি। যে যা টাকা দেয় তাই নিয়েই পড়িয়ে যাচ্ছি। আমার মায়ের তো কিছুটা সাহায্য হচ্ছে এভাবে। এখন আর আগের মতো তো না খেয়ে না দিয়ে থাকতে হয় না, এরকম চলে যাচ্ছে। শুধু বেইমানি করে গেলেন বাবা। জীবনে অনেক সময় পেরিয়ে গেছে। এক একটা বছর আমাদের যেন এক একটা গল্প। আমাকে একটা জীবন, একটা শিক্ষা দিয়ে আজ আমি চাকরি করি, আজ আমি শিক্ষক। কত কত বাচ্চাকে আমি আমার হাতে মানুষ করি। আমার মাকে আর মানুষের বাসায় কাজ করতে হয় না। আমার ভাই বোন স্কুলে পড়ে। যে চাচি আমাদেরকে মুখ দেখলে কালো করতো, সেই চাচি এখন রাস্তায় দেখলে পারে না টেনে ঘরে বসে খাবার দিতে। যে ফুপা একদিন আমাদেরকে কুকুর বলেছিল, তাদেরকে আজকে আমরা ঘরেতে ফ্রিতে খাওয়াই। আমার কোনো অভিযোগ নেই। যে যা করেছে করেছে তাদের জায়গা থেকে, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি অন্যায় করব না। তারা ছেলে মেয়েদের নিয়ে বড়াই করেছিল, আজ তাদের ঘরে তাদের জন্য দুমুঠো খাবার জোটে না। যে চাচার বিয়েতে আমার মাকে সস্তায় কাপড় দিয়েছিল, সেদিন তাদের জন্য সব থেকে দামি কাপড় পাঠিয়েছিলাম। কোনো প্রতিশোধ নিইনি, ইচ্ছাও নেই। যা হয়ে গেছে হয়ে গেছে, এসব মনে রাখতে চাই না। এখন বাবার শরীরে শক্তি কমে গেছে, সেও ফিরে এসছে। তাকে একটা দোকান দিয়ে দিয়েছি। আমার মা এখন পৃথিবীতে সব থেকে সুখী মানুষের মধ্যে একজন। আমার মা, যে মায়ের হাতে ঘা হয়েছিল কাজ করতে করতে, সেই হাতে আজকে আমি সোনার আংটি পরিয়ে দিয়েছি। খেতে না পেরে খাবারের ক্ষুধায় যন্ত্রণা যে কি তা আমি জানি। আজ আমার বাসায় ভাতের অভাব নেই। বস্তা বস্তা চাল আমার বাড়িতে কেউ না খেয়ে যায় না। জীবনে কিছু একটা করতে পেরেছি। তবে আমি ভুলিনি সেদিনের কথা, সেদিনের অভাব দেখেছি। অভাব আমি দেখেছি। আমার আমিন আঙ্কেলের বেঁচে নেই, তবে সে আমাদের জন্য যা করেছে সেই উপকার আমি শোধ দিতে পারবো না। আজ সত্যিই আমার কোনো আফসোস নেই। একদিন যেই গ্রাম ছেড়ে এসেছিলাম সেই গ্রামেই ফিরে গেছি। আজ আর আফসোস নেই। সফলতাকে আমি ছুঁয়ে দেখেছি। আমার মাকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি। আমি তার জন্য সুখ কিনে দিয়েছি। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।